একটি ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে এবং সামনেই পুজো, সেই পুজোকে কেন্দ্র করেই ট্যাগলাইনটা ব্যবহার করা হয়েছে, তুলির টানে শাড়ি অপরূপা নারী। নারীরা যে শুধু রান্নাই জানে তা নয়, তারা দেখাতে চেয়েছে যে সমস্তর মধ্য দিয়েই নারীরা রয়েছে। কি বলবেন? আমাদের এই প্রোগ্রামটার নামই রাখা হয়েছে তুলির টানে শাড়ি অপরূপা নারী। এটার কারণ হলো যে আমরা মেয়েরা শুধু যে এতদিন ধরে মানে রান্না করব বা ঘর সামলাবো শুধু তাই নয়, এখন কিন্তু পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সমাজে পয়সা ইনকাম বলুন বা সংসারের পাশে দাঁড়ানো বলুন, স্বনির্ভর হয়ে সেইভাবেও চেষ্টা করছি। এবং বুটিক জিনিসটা আজকাল খুব পছন্দ করে সবাই, সেই কারণেই কিন্তু আমরা ক্যানভাসের বদলে শাড়িটাকে ইউজ করেছি এইবারে। প্রথম না সরি, এটা নিয়ে 3বার চলছে আমাদের প্রোগ্রামটা। তো এখানে খুব ভালোবাসি আমরা শাড়িগুলো, নিজেরাই ছবি আঁকি শাড়িতে যে যার পছন্দ মতো, এবং সেই শাড়িগুলোই আমরা পরে আমরা আবার র্যাম্প ওয়াক করি সেনকো গোল্ডে। এটা নিয়ে 3য় বর্ষ চলছে, আর সবাই খুব আনন্দ পায় এই অনুষ্ঠানটা করে। এই জন্যই আমাদের এটা শুধু আমাদের কলকাতায় নয়, কলকাতা ছাড়িয়েও বিভিন্ন দেশ থেকেও দেখে এবং ভারতবর্ষের সব জায়গা থেকেই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা প্রচুর লোক দেখে। দর্শকদের উদ্দেশ্যে এবং যে সকল শিল্পপ্রেমী মানুষ আছে যারা আঁকা নিয়ে ব্যস্ত থাকেন এবং তারা করোনার মধ্যেও তারা সেই কাজের মধ্যেই ডুবেছিলেন, তাদেরকে কি বার্তা দেবেন? করোনার মধ্যে প্রচুর মানুষ কিন্তু শিল্প মনস্ক হয়েছে, কারণ আগে যখন মানে সবাই কাজ নিয়ে শুধু নানা রকম কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, করোনা এমন একটা জিনিস যেটা নাকি মানুষকে গৃহবন্দী করতে বাধ্য হয়েছিল, তখন কিন্তু প্রচুর মানুষ শিল্প মনোভাবী হয়ে গেছে। এই জন্যই যে তখন কিন্তু সবসময় হয় টিভি না হলে মোবাইল, ঘরের মধ্যে বন্দি জীবন কতক্ষণ ভালো লাগে, সেই সব কারণে কিন্তু মানুষ তখন ভেবেছে যে না, একটু অন্যরকম জীবন হওয়া দরকার। এবং আমাদের মধ্যেও যে ক্রিয়েটিভিটি আছে সেটা তখন খুব ভালোভাবে মানে সমাজে এটা সকলেরই, আর সকলের হাতে যখন ফোনটা ঘুরতো তখন খুব তাড়াতাড়ি এই বার্তাটা ছড়িয়েও পড়তো যে আমরা কে কি করছি। তখন শিল্পে শুধু যে ছবি আঁকা তা নয়, গান নাচ সেগুলোও কিন্তু অনেক অংশে বেড়ে গেছে। এই করোনা দেখিয়ে দিয়েছে যে মানুষকে ওভাবে বেঁধে রাখা যায় না, মানুষের সুপ্ত মানে যে আনন্দ সেটা শিল্পের মধ্যে অফুরান থাকে। নতুন জেনারেশনকে কি বার্তা দেবেন? নতুন জেনারেশনকে বলতে চাই যে নিজের প্রতিভাকে চারিদিক থেকে, যেদিক থেকে তোমার মনে হয় যে তুমি এটা ভালোবাসো, কোনো জিনিসটাই ফেলনা নয়, যে কোনো কাজই যদি তুমি মন দিয়ে করো সেটাই তোমাকে শুধু দেশ নয় দেশের বাইরেও তোমাকে কিন্তু সুনামে পৌঁছে দিতে। নামটা? শিখরে। আমি রীতা পাল। নমস্কার। কথা বলছেন যে রান্না ছেড়ে কেন মেয়েরা এই ইয়েতে এলো, এইখানে আমার একটাই বলার আছে যে মেয়েরা শুধু কিন্তু রান্না করবার জন্য জন্মিয়েছে তা কিন্তু একদমই না। মেয়েরা বেসিক্যালি কিন্তু হয়তো ছেলেদের থেকে শরীরের দিক থেকে শক্তি কম, হ্যাঁ, বা ভগবান সেইভাবে সৃষ্টি করেছেন যাকে কিনা কোনো একটা সময়ে তারা বাধ্য হয়েছে যে মানে শক্তির জন্য, মানে যখন নাকি সন্তান সম্ভবা হয় তখন কিন্তু তার শক্তি অটোমেটিক কমে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি মনে হয় যে নারীরা শুধু ওই কারণেই পরিস্থিতি থেকে পিছিয়ে আছে বা থাকবে, সেটা মস্ত বড় ভুল। আজকে কিন্তু নারীরা যেরকম বর্ডার সিকিউরিটিতে কাজ করছে, মহাকাশে চলে গেছে, তো আমরা একটু পুরুষ মানুষদের আমাদের স্বামীর পাশে বা সংসারের পাশে কেন দাঁড়াতে পারবো না? হ্যাঁ, একজন অভয়া ওরকম হয়েছে মানে এটা নয় যে সব নারীরাই শক্তিহীন। এবং আমাদেরকে ছোটবেলার থেকে সেইভাবেই শেখানো হয় যে একটা হাতিকে যখন বেঁধে রাখা হয় তখন কিন্তু হাতিটা জানে আমি বাঁধনটা ছিঁড়তে পারবো না, তার মানে এটা নয় যে সে বাঁধনটা ছিঁড়তে পারবে না। তাকে যদি ওভাবেই মানুষ করা হয় ডেফিনেটলি সেই হাতিটা কিন্তু বাঁধন ছিঁড়ে ও যদি চলে যেতে পারে। সেভাবে যদি আমাদেরকেও এইভাবে মানে মেয়েদেরকে বলা হয় যে না তোমার শক্তিহীন তুমি, তা কিন্তু নয়, তুমিও পারো পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে, তাহলে কিন্তু আমরা নারীরাও সব জায়গাতে সেভাবে নিজের শক্তির পরিচয় দিয়ে এগিয়ে যেতে পারি। একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি বার্তা দিতে চলেছেন, তুলির টানে অপরূপা নারী, তুলির টানে শাড়ি অপরূপা নারী। এই ট্যাগলাইনটা ব্যবহার করেই জানাতে চেয়েছেন যে দুর্গাপুজোও হোক নারীদের শক্তি দিয়েই। কি বলবেন?
নারীদের শক্তি অফুরান শক্তি। নারী যদি একত্র হয় সেই শক্তিকে কেউ কিন্তু মানে ক্রস করে যেতে পারে না। নারীদের শক্তি হচ্ছে সেটা দুর্গাপূজার আমাদের যে মহালয়া থেকে শুরু হয়ে যায় দেবীপক্ষ, সেখান থেকেই কিন্তু আমরা ছোট্টবেলা থেকে জানতে আরম্ভ করি নারী শক্তি হচ্ছে মেইন শক্তি, যার জন্য কিন্তু অসুরকে বধ কিন্তু দুর্গা ঠাকুরই করেছিলেন। এখনো যেরকম যা চলছে, আশা করি নারী শক্তি আমাদের এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা রান করছি, নারী শক্তি ডেফিনেটলি সেটাতে প্রাধান্য পাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেই আঁকছি, আমাদের শাড়িটা যে ক্যানভাস, এইটার কিন্তু একমাত্র হচ্ছে আমাদের এত স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, স্ট্রেস রিলিফের একটা খুব ভালো মাধ্যম হচ্ছে ড্রয়িং। আমি যে কোনো কাউকে এটা ভীষণ ভালোভাবে একটা বার্তা দিতে চাই যে যেরকম মেন্টাল স্টেটে থাকুক না কেন, সবচাইতে ভালো থাকা যায় এই শিল্পের মধ্যে দিয়ে। আঁকো, গান করো, নাচো, যেটা ভালো লাগে। সবসময় একদম বাধা ধরা জীবনের মানে গদ বাঁধা জীবনে চললে কিন্তু একটা মোনোটোনাস লাইফ এসে যায়। এখন একটা খুব পোশাকি কথা এসছে না, ওই মানুষটা ডিপ্রেশনে পড়েছে। ডিপ্রেশন কথাটা কিন্তু আগে আমরা কখনো শুনিনি, কিন্তু এখন কিন্তু প্রায়ই শুনি ডিপ্রেশনের জন্য এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। ওয়াই এত সুন্দর সুন্দর জিনিস হচ্ছে, সেগুলোর মাধ্যমে তুমি স্ট্রেস রিলিফ করো। আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো জিনিস। আপনার নামটা? মৌসুমী লস্কর। নিজের হাতের গড়া শাড়ি আর সবার সামনে তুলেও ধরেছেন সেই শাড়ি, কি বলবেন আপনার মতে? মৌসুমীর কথাতেই আসি, ও যেরকমভাবে বললো স্ট্রেস রিলিফ তো বটেই। আর আমরা যারা আঁকাআঁকিটাকে সত্যি সত্যি ভালোবাসি, আমাদের মুক্তির উপায় বলা যেতে পারে, মানে বিভিন্ন সামাজিক মানসিক স্ট্রেস আমরা আঁকার মাধ্যমে কাটিয়ে উঠতে পারি। আমি বলছি না যে সবাইকে আঁকতেই হবে, কিন্তু সৃজনশীলতা বা সৃজনী শক্তি সবার মধ্যেই কিছু না কিছু তো থাকেই। সবাই যে আঁকতেই হবে তার কোনো মানে নেই। কেউ লিখবে, কেউ গাইবে, কেউ নাচবে, মানে নিজের ক্রিয়েটিভ এনার্জিটা যদি বের করে আনা যায়, সেটা একটা বিশাল কি বলবো, একটা পাওনা। আর সেটার মধ্যে দিয়ে আমরা নিজেদের বার্তাও দিতে পারি। আর এই এখন যেটা কলকাতায় বা সারা পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে চলছে, সেটার প্রতিবাদও আমরা আঁকার মাধ্যমেই জানাতে পারি। এবং শাড়ি নিজের হাতের তৈরি, হয়তো সেইটা পরে আজকে এই র্যাম্প শোতে এসেছেন সহযোগিতা করার জন্য। তার পাশে রয়েছেন রীতাদি, যার উদ্যোগে এইরকম একটি সুন্দর অনুষ্ঠান হতে চলেছে। কি বলবেন? কি বলবো বলুন তো, মানে আমার এত আনন্দ হচ্ছে এখানে এসে। আর কি বলে, নিজের হাতে দেখুন আমরা যে শাড়িগুলো তৈরি করছি, এর মতন আনন্দ মনে হয় কেনা শাড়িতে নেই। আর হলো কি বলে, আমরা তো পেঞ্চার, তো আমাদের যেটা সোমা বললো কি স্ট্রেস যেগুলো থাকে, টেনশন থাকে, এগুলো কিন্তু আমরা আঁকার মাধ্যমেই কিন্তু ওগুলো আমাদের দূর হয়ে যায়, চলে যায়। আরেকটা জিনিস, আপনার যদি বেদনা থাকে ইয়া আপনার যদি কোনো দুঃখ থাকে ইয়া খুশি থাকে, ওগুলো আপনারা সবাই, আমরা মোস্টলি আর্টিস্টরা, আমরা কিন্তু ক্যানভাসে ওগুলো ফুটে তুলি। নিজেদের কথা যেগুলো মুখ থেকে বলতে পারি না, সেগুলো আমরা ক্যানভাসে তুলি। তা এইটাই বলবো। আর এখানে যে শাড়ি, সবার এত সুন্দর সুন্দর শাড়ি করেছে, সবাই এত আনন্দ লাগছে, আপনাকে কি বলবো। আর কি বলবো, আমি খুব অসুস্থ ছিলাম, কিন্তু এখানে এসে আমি একদম খুশি হয়ে গেছি। মানে সবাই নিজের নিজের শাড়ি পরে এই একটি সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এবং সেটা মানুষের কাছে বার্তা হয়ে যাক যে নারীরাও পারে রান্না ছেড়ে শাড়িতে। কি বলবেন? এটাই মানে একটা উদ্দেশ্য, এটা যাতে প্রতিটি নারী আমাদের সাথে এটা আমাদের দেখে শিখুক যে তারা কিছু না কিছু করতেই পারে, শুধু শুধু রান্না করে সময় নষ্ট না করে তার বাইরেও তারা কিছু ছবি এঁকে বা ভালো ভালো নিজের ব্যবসাও করতে পারে। আমরা তো এখানে 16 জন পার্টিসিপেট করেছি। আমরা 3 বছর ধরে এটা আমাদের থার্ড প্রোগ্রাম চলছে, আমাদের অর্গানাইজ করে রীতা পাল অনেক মেহনত করে ও এই অনুষ্ঠানটা শেষ করে। তাই আমরা চাই যে আরও অনেকে আমাদের সাথে যোগদান করুন, করে আমাদের এই অনুষ্ঠানটাকে আরও এগিয়ে নিয়ে যায়, দেশে বিদেশে যাতে সবাই জায়গা থেকে তারা আমাদের এটাতে অংশগ্রহণ করুন। এটাই আমার। যে শাড়িগুলো নিজেরা তৈরি করেছেন, সেগুলো একটা শাড়ি তৈরি করতে কতদিন সময় লাগছে? এটা কোনো না, কাউর তো হয়তো 1 মাসও শেষ হয়ে যায়, কাউর 3 মাস লাগে। ডিপেন্ড করে তার কাজটার উপরে, সে কত সূক্ষ্ম কাজটা করবে, তার কাছে কতটা সময় তার কাছে আছে সেটার উপরে।
এখানে যে 16 জন তাদের মধ্যে যে শাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি সেই শাড়িগুলো কিসের উপর কাজ করা আছে? কেন কারো কটন শাড়ির উপরে করেছে, কেউ সিল্কের উপরে করেছে, কেউ মিক্স শাড়ির উপরে করেছে, কেউ অর্গেঞ্জার উপরে করেছে। তাই যার যেটা ভালো লাগে সে সেইটাই তার সেই কাপড়ের উপরে সে কাজ করেছে। সামনে পুজোকে কেন্দ্র করে কি বার্তা দেবেন? আমি বলবো যে সময়টা খুব একটা ভালো নয়, সবারই মন ভরাক্রান্ত, তবুও চাইবো, মা তো দুর্গাপূজা আমাদের একটা মানে সবসময় আমরা চাই দুর্গাপূজার সময় কিছু না কিছু লোক একটু হোক মাকে মানে পুজোতে সবাই অংশগ্রহণ করুক।